সেদিনটা ছিল শুক্রবার, বিকেল ৩টে বাজে। প্রমোদ কুমার ঘোষ বাড়ি থেকে বেরোলেন। তার বয়স ৭০-এর কাছাকাছি। মাথায় পাতলা সাদা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে একটা সাদা ধুতি আর হলদে রঙের পাঞ্জাবি। পাঞ্জাবিটা বেশ পুরনো, কয়েকবার সেলাই করা, কোনাগুলো জায়গায় রং উঠে গেছে। পায়ে একজোড়া কালো চামড়ার জুতো, সেটাও বছরের পর বছরের পুরনো, একপাশে ফেটে গেছে। কিন্তু প্রমোদবাবু এসব নিয়ে মাথা ঘামান না। তিনি মনে করেন জামা কাপড় মানুষকে সম্মান দেয় না, মানুষের কাজ তাকে সম্মান দেয়। আজ তার ব্যাংকে যাওয়ার দরকার। স্ত্রী সুমিত্রা দেবীর হাঁটুতে ব্যথা বেড়ে গেছে। ডাক্তার বলেছেন একটা স্পেশাল ইঞ্জেকশন নিতে হবে, দাম ১৫,০০০ টাকা। বাড়িতে এত নগদ নেই, তাই ভেবেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল ব্রাঞ্চ থেকে ২০,০০০ টাকা তুলে আনবেন। তার ওই ব্যাংকে জমানো আছে প্রায় ৫ লাখ টাকা। এটা তার সারা জীবনের জমানো টাকা। ছেলে তপন ঘোষ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সে প্রতি মাসে বাবা মাকে টাকা পাঠায়, কিন্তু প্রমোদবাবু সেই টাকা খরচ না করে জমিয়ে রাখেন। বলেন বুড়ো বয়সে ছেলের ওপর বোঝা হতে চাই না। ব্যাংকটা বাড়ি থেকে কিলোমিটার ২-১ দূরে। প্রমোদবাবু হেঁটেই যাচ্ছিলেন। রাস্তায় চলতে চলতে তিনি দেখলেন পাশ দিয়ে যাওয়া অনেক মানুষ তার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ কেউ তার ছেঁড়া জুতো দেখে মুচকি হাসছে, কিন্তু প্রমোদবাবু এসব পরোয়া করেন না। তিনি নিজের মতো হাঁটতে থাকলেন। ব্যাংকের সামনে পৌঁছে প্রমোদবাবু দেখলেন বেশ ভিড়, বড় বড় গাড়ি পার্কিংয়ে দাঁড়ানো। ভেতরে ঢোকার মুখেই একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। গার্ডটির বয়স ৪০-এর কাছাকাছি, চেহারায় রাজ্যের দাপট। প্রমোদবাবু যেই না ভেতরে ঢুকতে গেলেন, গার্ড তার সামনে হাত তুলে আগলে দাঁড়ালো। কি চাই আপনার? প্রমোদবাবু ভদ্রস্বরে বললেন, ব্যাংকে একটু যাব বাবা, টাকা তুলব। গার্ড তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার ছেঁড়া পাঞ্জাবি, পুরনো ধুতি, ফাটা জুতো দেখে নাক কুঁচকে বলল, এখানে ভিক্ষা হয় না, ওই পাশের মন্দিরে যান। প্রমোদবাবু একটু অবাক হলেন, বললেন, না বাবা, আমি ভিক্ষা করতে আসিনি, আমার এই ব্যাংকেই অ্যাকাউন্ট আছে, আমি টাকা তুলতে এসেছি। গার্ড তার কথা বিশ্বাস করল না। সে কটমট করে বলল, অ্যাকাউন্ট আছে? তাহলে পাসবুক দেখান। প্রমোদবাবু পকেট থেকে একটা পুরনো কাপড়ে মোড়ানো পাসবুক বের করে দিলেন। গার্ড পাসবুকটা খুলল, দেখল প্রমোদ কুমার ঘোষ নামে সত্যিই একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু সে ব্যালেন্স দেখল না। ভাবল হয়তো ২-৪ হাজার টাকা থাকবে। সে বিরক্ত মুখে পাসবুকটা ফেরত দিয়ে বলল, ঠিক আছে যান, কিন্তু ভেতরে গিয়ে কোনো ঝামেলা করবেন না কিন্তু। প্রমোদবাবু ভেতরে ঢুকলেন। ব্যাংকের ভেতরটা পুরো এসি দেওয়া, চকচকে মেঝে, চারদিকে কাঁচের পার্টিশন। কাউন্টারে সারি সারি কর্মচারী বসে আছে। বসার জন্য সোফা রাখা, কিন্তু সব সোফাতেই ভালো পোশাক পরা মানুষজন বসে। প্রমোদবাবু একটা ফাঁকা জায়গায় দাঁড়ালেন। পাশে একজন স্যুট বুট পরা ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি প্রমোদবাবুকে দেখে একটু সরে দাঁড়ালেন, যেন তার গায়ে লেগে যাবে। লাইনে অনেক মানুষ। প্রমোদবাবু লাইনের শেষে দাঁড়ালেন। তার সামনে একজন মহিলা, পরনে দামি শাড়ি, হাতে সোনার চুড়ি। মহিলা একবার পেছন ফিরে প্রমোদবাবুকে দেখে তার নাক কুঁচকে গেল। তিনি একটু সামনে সরে দাঁড়ালেন। প্রমোদবাবু বুঝলেন তার চেহারা দেখে সবাই তাকে এড়িয়ে চলছে, কিন্তু তিনি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। প্রায় ৪৫ মিনিট পর তার পালা এলো। কাউন্টার নম্বর ৩। সেখানে বসে আছে একজন যুবক, বয়স ৩০-এর কাছাকাছি। নাম তার রাহুল সিং। প্রমোদবাবু কাউন্টারে গিয়ে পাসবুক আর উইথড্রল স্লিপ বাড়িয়ে দিলেন। বললেন, বাবা, আমার ২০,০০০ টাকা তুলতে হবে। রাহুল সিং পাসবুকটা হাতে নিল, কিন্তু প্রমোদবাবুর দিকে তাকিয়ে তার মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। সে স্লিপটা দেখল, তারপর কম্পিউটারে কিছু চেক করল। এরপর সে পাসবুকটা টেবিলে ছুঁড়ে মেরে বলল, দেখুন কাকু, আপনার স্বাক্ষর কনফার্ম করতে পারছি না, ম্যানেজার সাহেবের কাছে যান। প্রমোদবাবু অবাক হলেন। তিনি বললেন, কি বলছো বাবা? আমি তো এই ব্যাংকে ১৫ বছর ধরে অ্যাকাউন্ট চালাচ্ছি, আমার স্বাক্ষর মিলবে না কেন? রাহুল সিং চোখ পাকিয়ে বলল, আমি যা বললাম তাই, ম্যানেজার সাহেবের সাথে কথা বলুন, নেক্সট প্লিজ। প্রমোদবাবু বুঝলেন তার পোশাক দেখেই তাকে হয়রানি করা হচ্ছে, কিন্তু তিনি প্রতিবাদ করলেন না। পাসবুক হাতে নিয়ে ম্যানেজারের কেবিনের দিকে হাঁটা দিলেন। ম্যানেজারের নাম বিক্রম মেহতা, বয়স ৪০-এর কাছাকাছি, বেশ স্মার্ট চেহারা, দামি স্যুট পরা। তিনি তার কাঁচের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিলেন। প্রমোদবাবু কেবিনের দরজায় গিয়ে দাঁড়ালেন, কিন্তু বিক্রম মেহতা তার দিকে তাকালেন না। তিনি ব্যস্ত থাকার ভান করে কাজ করতে লাগলেন। প্রমোদবাবু প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে রইলেন, কিন্তু ম্যানেজার তাকে ডাকলেন না। শেষে প্রমোদবাবু আস্তে করে কড়া নাড়লেন, স্যার, আমি একটু আসতে পারি? বিক্রম মেহতা এবার মাথা তুলে তাকালেন। প্রমোদবাবুকে দেখে তার মুখ শক্ত হয়ে গেল। কি চাই? প্রমোদবাবু ভেতরে ঢুকে বললেন, স্যার, আমি টাকা তুলতে এসেছি। কাউন্টার থেকে বলল আমার স্বাক্ষর নাকি মিলছে না, আপনি একটু দেখবেন। বিক্রম মেহতা পাসবুকটা হাতে নিলেন, একবার দেখলেন,
তারপর প্রমোদবাবুকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তার ছেঁড়া পাঞ্জাবি, পুরনো ধুতি, ফাটা জুতো দেখে তার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি বললেন, দেখুন মশাই, এই অ্যাকাউন্টে তো বেশ টাকা আছে। আপনার মতো চেহারার মানুষের এত টাকা থাকবে এটা বিশ্বাসযোগ্য লাগছে না। হয়তো এই পাসবুক আপনি কুড়িয়ে পেয়েছেন অথবা চুরি করেছেন। এই কথা শুনে প্রমোদবাবুর চোখ কপালে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, কি বলছেন আপনি স্যার? এটা আমারই অ্যাকাউন্ট। আমি 15 বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছি। বিক্রম মেহতা ঠান্ডা গলায় বললেন, তার মানে এই না যে আমি বিশ্বাস করব। আপনার কাছে কি কোন আইডি প্রুফ আছে? ভোটার কার্ড, আধার কার্ড কিছু? প্রমোদবাবু বললেন, হ্যাঁ স্যার, আমার প্যান কার্ড আছে। তিনি পকেট থেকে একটা পুরনো প্যান কার্ড বের করলেন। বিক্রম মেহতা কার্ডটা হাতে নিয়ে দেখলেন, নাম মিলছে, কিন্তু তিনি তবুও মানলেন না। বললেন, এই কার্ড তো অনেক পুরনো, ছবিও ঝাপসা হয়ে গেছে, এটা দিয়ে কনফার্ম করা যাচ্ছে না। আপনি আধার কার্ড নিয়ে আসুন। প্রমোদবাবু বললেন, স্যার, আধার কার্ড বাড়িতে আছে। আমি পরে নিয়ে আসব। আপাতত আমার টাকার খুব দরকার। স্ত্রী অসুস্থ, ওষুধ কিনতে হবে। বিক্রম মেহতা তার কথা শুনলেন না। তিনি বরং রেগে গিয়ে বললেন, দেখুন, আমি এত সময় নষ্ট করতে পারবো না। আপনার কাছে সঠিক ডকুমেন্ট না থাকলে আমি টাকা দিতে পারবো না। আর সত্যি বলতে কি, আপনার এই চেহারা দেখে মনেই হচ্ছে না আপনার এত টাকা থাকবে। হয়তো এটা কোনো জালিয়াতি। আমি সিকিউরিটিকে ডাকছি, আপনি বেরিয়ে যান। প্রমোদবাবু হতভম্ব হয়ে গেলেন। তিনি হাত জোর করে বললেন, স্যার প্লিজ, আমি কোনো জালিয়াত নই, এটা আমার নিজেরই অ্যাকাউন্ট, আপনি একবার চেক করুন। বিক্রম মেহতা ইন্টারকমে সিকিউরিটিকে ডাকলেন, বললেন, এই লোকটাকে বাইরে নিয়ে যাও তো। এ হচ্ছে সন্দেহজনক কাস্টমার, আমার মনে হচ্ছে জালিয়াতি করতে এসছে। দুজন সিকিউরিটি গার্ড ছুটে এলো। তারা প্রমোদবাবুর 2 হাত ধরল। প্রমোদবাবু বললেন, ছাড়ো আমাকে, আমি নিজে যাচ্ছি। কিন্তু গার্ডরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। চারপাশের সব গ্রাহক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। কেউ কিছু বলল না। প্রমোদবাবুকে প্রায় ঠেলে বাইরে ফেলে দেওয়া হলো। তার হাত থেকে পাসবুক পড়ে গেল মাটিতে। তিনি কুঁজো হয়ে পাসবুকটা তুলে নিলেন। তার চোখ ছলছল করছে। ব্যাংকের বাইরে রাস্তার ধারে একটা পার্ক আছে। প্রমোদবাবু সেই পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলেন। তার বুকের ভেতরটা ছ্যাঁত ছ্যাঁত করছে। এত বছরে তিনি এরকম অপমান কখনো পাননি। নিজের টাকা তুলতে গিয়ে তাকে চোর বলা হলো, জালিয়াত বলা হলো, এবং সবার সামনে লাঞ্ছিত করে বের করে দেওয়া হলো, শুধু তার পোশাকের জন্য। তিনি পকেট থেকে পুরনো মোবাইল ফোনটা বের করলেন। তার ছেলে তপন সবসময় বলে, বাবা, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। কিন্তু প্রমোদবাবু কখনো ছেলেকে বিরক্ত করতে চান না। সে জেলার ডিএম, কত কাজ তার। কিন্তু আজ আর উপায় নেই। তিনি কাঁপা হাতে তপনের নম্বর মিলালেন। তপন ঘোষ তখন জেলা প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিলেন। সামনে পুলিশ সুপার, এসডিএম, সব অফিসাররা। আলোচনা চলছে আসন্ন নির্বাচন নিয়ে। এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলেন বাবা। তার মন কেমন করে উঠল। বাবা কখনো অফিসের সময় ফোন করেন না, নিশ্চয়ই কিছু হয়েছে। তিনি সবার কাছে ক্ষমা চেয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফোন রিসিভ করলেন। হ্যালো বাবা, সব ঠিক তো? ওপার থেকে ভারী গলা ভেসে এলো, তপন, আমি তোর বাবা। তপন বুঝলেন বাবার গলা কাঁপছে। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, বাবা কি হয়েছে? তুমি ঠিক আছো? মা ঠিক আছে? প্রমোদবাবু কাঁদো কাঁদো গলায় বললেন, তোর মা ঠিক আছে, কিন্তু আমি আজ খুব অপমানিত হয়েছি বাবা। ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে, কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি, আমাকে চোর বলেছে, জালিয়াত বলেছে, সবার সামনে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তপন ঘোষের মাথায় রক্ত চড়ে গেল। তার বাবাকে কেউ অপমান করেছে। যে বাবা তাকে মানুষ করেছেন, পুড়িয়েছেন, আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন, সেই বাবাকে কেউ ধাক্কা মেরে বের করে দিয়েছে। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, বাবা, তুমি কোন ব্যাংকে গিয়েছিলে? প্রমোদবাবু বললেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মেইন ব্রাঞ্চ। তপন বললেন, বাবা, তুমি এক্ষুনি সেই ব্যাংকের সামনে যাও, ব্যাংকের গেটেই দাঁড়িয়ে থাকো, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। ফোন কেটে তপন ঘোষ মিটিং রুমে ফিরে গেলেন। সবাইকে বললেন, দুঃখিত, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে, খুবই জরুরি একটা ব্যাপার, মিটিং আপাতত স্থগিত রইল। তারপর তিনি তার পিএকে ডাকলেন, বললেন, গাড়ি তৈরি করো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মেইন ব্রাঞ্চ, এক্ষুনি। রিজিওনাল ম্যানেজারকে ফোন করো, তাকে বলো 10 মিনিটের মধ্যে যেন সেই ব্রাঞ্চে পৌঁছায়। কালো রঙের সরকারি গাড়ি, লাল বাতি জ্বলছে। ভেতরে বসে আছেন জেলা শাসক তপন ঘোষ। তার মুখ শক্ত, চোখে রাগের আগুন। গাড়ি ছুটছে পুরো স্পিডে। পথের সব ট্রাফিক সরে দাঁড়াচ্ছে। মাত্র 12 মিনিটে গাড়ি ব্যাংকের সামনে এসে থামল। তপন ঘোষ নামলেন গাড়ি থেকে। তার সাথে পিএ আর 2জন পুলিশ অফিসার।
ব্যাংকের গার্ড চমকে উঠে স্যালিউট করল। স্যার। তপন সোজা ব্যাংকের ভেতরে ঢুকলেন না। আগে তিনি তার বাবাকে খুঁজলেন। দেখলেন পার্কের বেঞ্চে বসে আছেন। তিনি দ্রুত সেদিকে গেলেন। বাবা। প্রমোদবাবু মাথা তুলে তাকালেন। ছেলেকে দেখে তার চোখ ভিজে গেল। তপন, তুই এসে গেছিস? তপন বাবার পা ছুঁয়ে প্রণাম করলেন। তারপর বাবার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি চিন্তা করো না। যারা তোমাকে অপমান করেছে তাদের আজ মনে থাকবে। চলো আমার সাথে। তপন ঘোষ তার বাবাকে নিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করলেন। ব্যাংকের ভেতরে তখন পিন পতন নীরবতা। সবাই দেখছে জেলা শাসক এসেছেন, আর তার সাথে সেই বুড়ো মানুষ যাকে একটু আগে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল। কাউন্টারে বসা রাহুল সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর ম্যানেজার বিক্রম মেহতা তার কেবিন থেকে বেরিয়ে এলেন। স্যার, আপনি? কি সৌভাগ্য আমাদের, আপনাকে স্বাগতম। তপন ঘোষ তার দিকে তাকালেন, ঠান্ডা গলায় বললেন, মিস্টার মেহতা, আপনার অফিসে চলুন, আমার কিছু কথা আছে। বিক্রম মেহতা ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। তিনি তপন ঘোষ আর প্রমোদবাবুকে নিয়ে তার কেবিনে গেলেন। কেবিনে ঢুকেই তপন ঘোষ বললেন, মিস্টার মেহতা, এই যে ভদ্রলোক, ইনি আমার বাবা প্রমোদ কুমার ঘোষ। উনি আজ এই ব্যাংকে তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসেছিলেন, কিন্তু শুনলাম আপনি ওনাকে চোর বলেছেন, জালিয়াত বলেছেন এবং সিকিউরিটি দিয়ে ধাক্কা মেরে বের করে দিয়েছেন। এটা সত্যি কিনা বলুন তো? বিক্রম মেহতার মাথায় বজ্রপাত হল। তিনি বুঝতে পারলেন তিনি কি ভয়ঙ্কর ভুল করেছেন। সেই বুড়ো মানুষ জেলা শাসকের বাবা। তিনি কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আমি জানতাম না, আমার ভুল হয়েছে। স্যার, আমি দুঃখিত। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। তপন ঘোষ ধমকে উঠলেন, মাফ? কি মাফ করব আমি? আপনি একজন বয়স্ক মানুষকে তার পোশাক দেখে বিচার করলেন, তাকে অপরাধী বললেন, তাকে লাঞ্ছিত করলেন। একজন ব্যাংক ম্যানেজার হয়ে আপনি এটা করলেন? আপনার কি মনে নেই ব্যাংকের নিয়ম কি? গ্রাহক সেবাই আপনার প্রথম কাজ, গ্রাহকের পোশাক বিচার করা নয়। বিক্রম মেহতা হাত জোর করে বললেন, স্যার, আমার বিরাট ভুল হয়েছে, আমি এরকম আর কখনো করব না, প্লিজ স্যার। তপন বললেন, আপনার ভুলের শাস্তি আপনাকে পেতে হবে। আমি রিজিওনাল ম্যানেজারকে ডেকেছি, উনি এখানে আসছেন। উনি সিদ্ধান্ত নেবেন আপনার কি হবে। ঠিক সেই মুহূর্তে রিজিওনাল ম্যানেজার মিস্টার সুব্রত সেনগুপ্ত ব্যাংকে এসে পৌঁছালেন। তিনি সোজা কেবিনে এলেন। স্যার, আপনি ডেকেছেন, কি ব্যাপার? তপন ঘোষ পুরো ঘটনা খুলে বললেন। সুব্রত সেনগুপ্ত শুনে রাগে ফেটে পড়লেন। মিস্টার মেহতা, এটা কি করলেন আপনি? আপনি একজন সিনিয়র ম্যানেজার হয়ে এরকম ব্যবহার করলেন? আপনার কাছে কি আশা করব? তিনি প্রমোদবাবুর দিকে তাকিয়ে বললেন, স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এটা আমাদের ব্যাংকের হয়ে গেছে, আমরা এরকম ভুল আর কখনো করব না। তপন ঘোষ বললেন, শুধু ক্ষমা চাইলেই হবে না, যারা আমার বাবাকে অপমান করেছে তাদের শাস্তি হতে হবে। সুব্রত সেনগুপ্ত বললেন, স্যার, আমি এখনই মিস্টার মেহতাকে সাসপেন্ড করছি, আর যে কাউন্টার ক্লার্ক সমস্যা তৈরি করেছে তাকেও। এবং আমরা একটা ইন্টারনাল ইনকোয়ারি করব। তপন বললেন, ইনকোয়ারি যথেষ্ট না, আমি চাই এই ব্যাংকের সব স্টাফকে ট্রেনিং দেওয়া হোক, তাদের শেখানো হোক গ্রাহকদের সাথে কেমন ব্যবহার করতে হয়। একজন মানুষের পোশাক দেখে তার চরিত্র বিচার করা যায় না। আর আমি চাই এই ব্রাঞ্চে একটা বোর্ড লাগানো হোক যেখানে লেখা থাকবে, সব গ্রাহক সমান, কারো সাথে বৈষম্যমূলক ব্যবহার করা হবে না। সুব্রত সেনগুপ্ত মাথা নেড়ে বললেন, স্যার, আপনি ঠিক বলেছেন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। তপন ঘোষ তার বাবার দিকে পাকালেন। বাবা, তোমার যে টাকা দরকার ছিল সেটা এখনই তুলে নাও। প্রমোদবাবু আস্তে করে বললেন, না বাবা, আর এখান থেকে টাকা তুলতে ইচ্ছে করছে না। বাড়িতে গিয়ে তোকে বলবো তুই আমার অ্যাকাউন্ট অন্য ব্যাংকে ট্রান্সফার করে দিবি। সুব্রত সেনগুপ্ত তাড়াতাড়ি বললেন, না না স্যার, প্লিজ এরকম করবেন না, আমরা আপনাকে সর্বোচ্চ সেবা দেব, আপনি আমাদের একটা সুযোগ দিন, প্লিজ। প্রমোদবাবু মাথা নাড়লেন, না, আমার মন চায় না এখানে আসতে। তপন ঘোষ বললেন, বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার সিদ্ধান্ত আমি মানব। এরপর তপন ঘোষ তার বাবাকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এলেন। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে সব স্টাফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ চোখে চোখ রাখার সাহস পেল না। তপন বাবাকে গাড়িতে তুলে দিলেন, বললেন, বাবা, তুমি চিন্তা করো না, তোমার যা টাকা দরকার আমি এক্ষুনি এটিএম থেকে তুলে দিচ্ছি। প্রমোদবাবু ছেলের হাত চেপে ধরলেন, কিছু বললেন না, শুধু চোখ দিয়ে জল পড়ল। সেদিনের পর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেই ব্রাঞ্চে একটা বড় বোর্ড লাগানো হলো, লেখা, সব গ্রাহক আমাদের কাছে সমান, আমরা কারো সাথে পোশাক, চেহারা বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে বৈষম্য করি না। বিক্রম মেহতা আর রাহুল সিংকে সাসপেন্ড করা হলো।
তদন্তের পর তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো আর সব স্টাফকে একটা বিশেষ ট্রেনিং দেওয়া হলো, যেখানে শেখানো হলো গ্রাহক সেবার আসল অর্থ কী। এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়। আমরা প্রায়ই মানুষকে তার বাইরের চেহারা দেখে বিচার করি, কে কি পোশাক পরেছে, কি জুতো পরেছে, কেমন দেখতে, এসব দিয়ে আমরা তার মূল্য ঠিক করি। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। একজন মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কাজে, তার চরিত্রে। একটা ছেঁড়া জামা পরা মানুষের হৃদয় হতে পারে সোনার, আর একটা দামি স্যুট পরা মানুষের মন হতে পারে পাথরের। তাই কখনো কাউকে দেখে বিচার করো না, সবার সাথে সম্মানের সাথে কথা বলো, কারণ তুমি জানো না সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আসলে কে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর যদি মনে হয় এই ঘটনা থেকে সবার শেখা দরকার, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা এরকম আরও অনেক গল্প নিয়ে আসবো যেগুলো তোমাদের ভাবাবে। দেখা হবে পরের ভিডিওতে।